আমরা এনএমআর স্পেকট্রোস্কোপির এই পর্বে ডিসকাশন করব এনএমআর অ্যাক্টিভিটি নিয়ে, অর্থাৎ কোন কোন নিউক্লিয়াস এনএমআর অ্যাক্টিভ এবং কোন কোন নিউক্লিয়াস এনএমআর ইনঅ্যাক্টিভ, এবং একটা নিউক্লিয়াস এনএমআর অ্যাক্টিভ অথবা ইনঅ্যাক্টিভ হওয়ার পিছনে রিজনটা কি সেগুলো নিয়ে আমরা এই পর্বে ডিসকাশন করব। তো এখানে আমি যা লিখে রাখছি এগুলো হচ্ছে প্রিভিয়াস পর্বের আলোচনা। প্রিভিয়াস পর্বে আমরা এগুলো পড়াশোনা করছি। পি দ্বারা প্রোটন বুঝাইছি, এন দ্বারা নিউট্রন বুঝাইছি, আর এই যে ক্যাপিটাল এন এটা দ্বারা বোঝাই আমি নিউক্লিয়াস। IN মানে কি নিউক্লিয়াসের স্পিন কোয়ান্টাম নাম্বার, এগুলো আমরা প্রিভিয়াস পর্বে আলোচনা করছি। একটা নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা যখন ইভেন হবে এবং নিউট্রন সংখ্যা যখন ইভেন হবে তখন ওই নিউক্লিয়াসের স্পিন কোয়ান্টাম নাম্বার 0 হয়, 0 হয়। এইরকম নিউক্লিয়াস এনএমআর ইনঅ্যাক্টিভ। উদাহরণস্বরূপ আমরা লিখে রাখছি এক্সাম্পল, কার্বন 12 আইসোটোপ, সেটা হচ্ছে এনএমআর ইনঅ্যাক্টিভ। কার্বন 16 ভরবিশিষ্ট, যে অক্সিজেন 16 ভরবিশিষ্ট যেটা আছে সেটা নিউক্লিয়াস এনএমআর ইনঅ্যাক্টিভ, এবং সালফার 32 ভরবিশিষ্ট যে নিউক্লিয়াস আছে সেটাও এনএমআর ইনঅ্যাক্টিভ। এখন প্রশ্ন আসছে যে কেন প্রোটন আর নিউট্রন ইভেন হইলে জোর হইলে নিউক্লিয়াসের স্পিন কোয়ান্টাম নাম্বার 0 হয়, আমরা দেখব সেটা। তারপরে আসো, প্রোটন যখন অড মানে বিজোড়, নিউট্রন যখন অড, তখন স্পিন কোয়ান্টাম নাম্বার নিউক্লিয়াসের সেটার মান হয় 1 2 3 4 5 6 এরকম, মানে হোল নাম্বার বা ন্যাচারাল নাম্বার। এরকম আমি দুটো উদাহরণ নিচ্ছি, মানে 2 ভরবিশিষ্ট হাইড্রোজেন ডিউটেরিয়াম, আর হচ্ছে নাইট্রোজেন 14 ভরবিশিষ্ট যে আইসোটোপটা আছে সেটা, এগুলো হচ্ছে হোল নাম্বার হয়। তারপরে দেখো ইভেন অড, প্রোটন ইভেন নিউট্রন অড, অথবা প্রোটন অড নিউট্রন ইভেন, অর্থাৎ একটা জোড় আর একটা বিজোড়। এরকম হইলে তখন আমাদের যে স্পিন কোয়ান্টাম নাম্বার নিউক্লিয়াসে সেটার মান আসে ফ্র্যাকশন আকারে, ভগ্নাংশ আকারে। তো সেটার উদাহরণ আমরা নিচ্ছি যে হাইড্রোজেন 1, প্রোটন 1 আর কার্বন 13। এই দুইটা আমি এক্সাম্পল হিসেবে নিচ্ছি, আরও আছে, তো ওগুলা খুব একটা ইম্পর্টেন্ট না। আমরা সামনে আরও যেগুলা ইম্পর্টেন্ট এক্সাম্পল আছে আলোচনা করব। তো দেখো, শুধুমাত্র প্রোটন আর নিউট্রন ইভেন হইলে আমরা দেখলাম যে নিউক্লিয়াসের স্পিন কোয়ান্টাম নাম্বার 0 হয়, ওই ক্ষেত্রেই এনএমআর ইনঅ্যাক্টিভ। আর আদার যে মানে 3টা ক্ষেত্র, ও ডট অথবা ইভেন ডট ওড ইভেন, অর্থাৎ যখন নিউক্লিয়াসের স্পিন কোয়ান্টাম নাম্বার 0 না, ন্যাচারাল হোক বা হোল নাম্বার হোক অথবা ফ্র্যাকশন হোক, দুই ক্ষেত্রে এনএমআর অ্যাক্টিভ। তাহলে এনএমআর ইনঅ্যাক্টিভ কোন ক্ষেত্রে? যখন নিউক্লিয়াসের স্পিন কোয়ান্টাম নাম্বার 0 হয়। 0 হওয়া যাবে না এনএমআর অ্যাক্টিভ হতে হলে। এখন কেন ওইটা যে 0 হইলে এনএমআর ইনঅ্যাক্টিভ আর 0 না হলে এনএমআর অ্যাক্টিভ, সেটা আমরা দেখব, কিছুক্ষণ পরে দেখব। তার আগে আমরা যেটা আলোচনা করে নিব সেটা হচ্ছে এই মানগুলা, এই যে ইভেন হইলে 0, অড হট হইলে ন্যাচারাল, আর হচ্ছে ইভেন অড অড ইভেন এরকম হলে ফ্র্যাকশনাল, এটা কেন সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। দেখো, প্রথমত আমরা প্রিভিয়াস পর্বে আলোচনা করছিলাম, ধরো এটা হচ্ছে প্রোটন। প্রোটনকে আমরা ডিনোট করছিলাম পজিটিভ দ্বারা, অর্থাৎ সেখানে একটা পজিটিভ থাকবে। আমি সেটা অন্য কালারে লিখি, সেখানে একটা পজিটিভ থাকবে। পজিটিভ মানে একটা পজিটিভ থাকলে সেটা প্রোটন। তো প্রোটন যখন এভাবে ঘুরবে, কীভাবে ঘুরতেছে? যেদিকে ঘুরে ওইদিকে 4টা আঙ্গুল, তার বৃদ্ধাঙ্গুল কোন দিকে যায়? 4 দিকে দিলাম, 4 আঙ্গুল ওইদিকে দিলাম, বৃদ্ধাঙ্গুল কোন দিকে? উপর দিকে। তার মানে উপরে আমাদের তৈরি হয় নর্থ পোল, আর অপর পাশে সাউথ পোল। তো এটা কীভাবে দিবা? এইভাবে, একদিকে নর্থ, এদিকে সাউথ। আর ডিরেকশন কীভাবে দিতে হয়? সাউথ থেকে নর্থের দিকে। ওকে, তো আমরা এই যে এই ফিগারটাকে একটু সময় সাপেক্ষ না, তো এই ফিগারটা এইভাবে কঠিন যেহেতু হয়, আমরা সিম্পলিসিটির জন্য সেটা আমরা কীভাবে ডিনোট করব? এইভাবে ডিনোট করব। জাস্ট ফিগারটিকে না দিয়ে জাস্ট এইভাবে চিহ্ন দিলাম যে নিচেরটা সাউথ আর সাউথ থেকে নর্থ, তাহলে উপরে নর্থ, তাহলে নর্থ দিকে তীর চিহ্ন। তো এই যে মানে আপওয়ার্ড থাকলে আমরা ভাববো যে সেটা এই বরাবর ঘুরতেছে, অর্থাৎ ক্লকওয়াইজ, বুঝছো? ক্লকওয়াইজ ঘুরতেছে, এই আপওয়ার্ড যখন থাকবে এটা আমরা ধরে নিব। আর এটার সাইন কীভাবে করা হয়? প্লাস হাফ দিয়ে। তো এটা মনে রাখবা, ক্লকওয়াইজ ঘুরতেছে মানে এটা হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার এই প্রোটনের ক্ষেত্রে প্লাস হাফ, মনে যেন থাকে। আবার আরেকটা কি চান্স মানে পসিবিলিটি, সেটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, প্রোটনই অ্যান্টি ক্লকওয়াইজ। ধরো এটা হচ্ছে প্রোটন, ঘুরতেছে কীভাবে? এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে যেদিকে ঘুরে ওইদিকে 4 আঙ্গুল দাও,
তাহলে বৃদ্ধাঙ্গুল কোন দিকে? নিচের দিকে। তাহলে বৃদ্ধাঙ্গুল বা থাম যেদিকে ওটা আমরা বলবো নর্থ পোল, আর অপর দিকে আমরা বলবো সাউথ পোল সৃষ্টি হয়। চিহ্নটা দাও, নর্থ সাউথ থেকে নর্থ, সাউথ থেকে নর্থ। আমাদের আঁকাতে এটা ঝামেলা, তাই আমরা কীভাবে দিব? আমরা দিব এইভাবে। এটা হচ্ছে নর্থ, উপরটা হচ্ছে সাউথ, এভাবে দেবো। যখন নিচের দিকে ডাউনওয়ার্ড, ওটা আমরা ভাববো যে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, তার জন্য আমরা স্পিন কোয়ান্টাম নাম্বার দিব -1/2। এইখান থেকে সামার যেটা মনে রাখবা, এটা যা ফিগার রাখলাম এটা কার জন্য? এটা আঁকলাম আমরা প্রোটনের জন্য। প্রোটনের জন্য স্পিন কোয়ান্টাম নাম্বার হচ্ছে হাফ। কি বললাম? স্পিন কোয়ান্টাম নাম্বার কত? সেটা হচ্ছে হাফ। যদি প্রোটনটা ক্লকওয়াইজ ঘুরে তখন হচ্ছে +1/2, আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে তখন হচ্ছে -1/2। ভ্যালু কত? হাফ। ক্লকওয়াইজ গুলে +1/2, অ্যান্টি ক্লকওয়াইজ গুলে -1/2। প্লাস আর মাইনাস সাইনটা বোঝায় ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ প্রোটনটা ঘুরতেছে। ঠিক আছে? আর এটা তো পূর্বের মানে আগের আলোচনা, কোনো চার্জ পার্টিকেল যদি মুভমেন্ট করে, স্পিনিং করে, তখন হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডে সৃষ্টি হয়, যেটা আমরা দেখাইলাম। তো এরপর আসি আমরা নিউটনের ক্ষেত্রে। নিউটন, বলো নিউটন সেটা কি কোনো চার্জ পার্টিকেল? তুমি বলবা যে নিউটনের চার্জ শূন্য। যদি চার্জ না থাকে তাহলে নিউটন যখন স্পিন করবে তখন কোনো ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হবে না। বাট আমরা প্রিভিয়াস পর্বে আলোচনা করেছিলাম যে নিউটনের ওভারঅল চার্জ 0, কিন্তু নিউটন আবার কিছু পার্টিকেল দ্বারা গঠিত। সেই পার্টিকেলগুলোর নাম হচ্ছে কোয়ার্কস। সেখানে 2টা ডাউন এবং একটা আপ কোয়ার্কস থাকে, অর্থাৎ মোট 3টা কোয়ার্কস পার্টিকেল দ্বারা নিউটন গঠিত, যেখানে যতগুলো পজিটিভ ততগুলো নেগেটিভ চার্জ থাকে, তাই ওভারঅল 0 হয়ে যায়। কিন্তু নিউটনের মধ্যে কিন্তু চার্জ পার্টিকেল আছে, অর্থাৎ যতগুলা পজিটিভ থাকে নিউটনে, ঠিক ততগুলা নেগেটিভ থাকে। তাই আমরা বলতে পারি নিউটন চার্জ 0 বাট ওভারঅল 0, বাট তার মধ্যে কি আছে? চার্জ পার্টিকেল আছে। তাই নিউটনকে আমরা ডিনোট করব উপরে পজিটিভ নিচে নেগেটিভ, অর্থাৎ ডাইপোল হিসেবে। নট 0, একদম চার্জ শূন্য এটা না, ওভারঅল 0। কিন্তু নিউটন কীভাবে থাকে? ডাইপোল আকারে। তো নিউটন যখন স্পিন করে, ধরো নিউটন স্পিন করলো, যে ক্লকওয়াইজ ঘুরলো, তার নিউটন ঘোরা মানে কি? নিউটনের মধ্যে যে চার্জ পার্টিকেলগুলো আছে সেগুলো ঘুরতেছে, তাই না? অর্থাৎ চার্জ পার্টিকেল ঘোরা মানে কি? সেখানে ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হবে, একদম সিমিলার প্রোটন। তাহলে উপরের দিকে নর্থ পোল, নিচের দিকে সাউথ পোল। এইটা আমরা কি করব? এইভাবে আঁকাতে কঠিন লাগে, তাই আমরা কি করব? জাস্ট এরকম একটা সাইন দিব, যে আপওয়ার্ড দিলাম। এই আপওয়ার্ড দিয়ে বোঝাবো উপরে নর্থ, নিচে সাউথ। এটা ঘুরতেছে কীভাবে? ক্লকওয়াইজ, সিমিলার ক্লকওয়াইজ গুলে +1/2। আবার কি করতে পারে নিউটন? আরেকটা চান্স হচ্ছে নিউটন মানে কি? একটা পজিটিভ একটা নেগেটিভ ঘুরতে পারে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তাই কি করবে? উপরে সাউথ, নিচে নর্থ। এটা আঁকাতে ঝামেলা, তাই আমরা কীভাবে ডিনোট করব? আমরা ডিনোট করব এইভাবে। এটাই মানেই অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে। এটার জন্য মান কত? এটার জন্য মান হচ্ছে -1/2। কিন্তু ওভারঅল মানে নিউটনের, এটা কার ক্ষেত্রে গেলাম? নিউটনের ক্ষেত্রে কোয়ান্টাম নাম্বার কত? স্পিন কোয়ান্টাম নাম্বার সেটা হচ্ছে হাফ। +1/2 যখন ক্লকওয়াইজ ঘুরবে, -1/2 যখন অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। ওকে, এইগুলো প্রোটনের ক্ষেত্রে হাফ স্পিন কোয়ান্টাম নাম্বার। নিউটনের ক্ষেত্রেও স্পিন কোয়ান্টাম নাম্বার কত? হাফ। বাট নিউক্লিয়াসের ক্ষেত্রে কত? প্রোটনের ক্ষেত্রে হাফ ফিক্সড, নিউটনের ক্ষেত্রে স্পিন কোয়ান্টাম নাম্বার হাফ ফিক্সড। স্পিন কোয়ান্টাম নাম্বার প্রোটনের ক্ষেত্রে হাফ, নিউটনের ক্ষেত্রে হাফ। বাট প্রোটন আর নিউটন মিলে আমাদের কী তৈরি হয়? প্রোটন আর নিউটন দুটা যখন যোগ হবে তখন কী তৈরি হবে? দুটা যখন যোগ হবে তখন কী তৈরি হবে বলো? কী তৈরি হবে? দুটা যখন যোগ হবে তখন কী তৈরি হবে? নিউক্লিয়াস। সেই নিউক্লিয়াসের স্পিন কোয়ান্টাম নাম্বার কি হাফ? না। এটা কি হতে পারে? নিউক্লিয়াসের জন্য স্পিন কোয়ান্টাম নাম্বার যে IN দ্বারা রিপ্রেজেন্ট করি, সেটা কি হতে পারে? 0 হইতে পারে, অথবা ন্যাচারাল নাম্বার বা হোল নাম্বার হইতে পারে, অথবা
ফ্র্যাকশন হইতে পারে, এরকম হইতে পারে, নানান হইতে পারে, বাট প্রোটন আর নিউট্রনের ক্ষেত্রে ফিক্সড। স্পিন কোয়ান্টাম কত? হাফ। এতটুকু বুঝছি। এখন আসি কীভাবে যেগুলো আসলো উদাহরণ দিয়ে এগুলো বোঝাবো। ধরো আমরা প্রথমে যে উদাহরণটা নিব সেটা হচ্ছে কার্বন 12 অ্যাসোটোপটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম। আচ্ছা তুমি বলো এইখানে প্রোটন কয়টা? প্রোটন কিন্তু 6টা। এই যে প্রোটন 6টা, নিউট্রন কয়টা? ভর থেকে প্রোটন বাদ দিলে যা থাকে সেটা নিউটন। তাহলে 12 থেকে 6 বাদ দিলে কত থাকে? 6। তাহলে প্রোটনও 6টা, নিউট্রনও 6টা। তো এটা আমরা কীভাবে আঁকাবো? এই যে প্রতিবার এইভাবে আঁকানো আমাদের সম্ভব না, আমরা যদি সাইন দিয়ে আঁকাবো। দেখো প্রোটনটাকে আমি এই কালি দিয়ে লিখলাম, ধরো কালো কালি দিয়ে লিখলাম, প্রোটনটাকে কালো কালি দিয়ে লিখলাম 1 2 3 4 5 6। নিউটনটাকে লিখবো আমি লাল কালি দিয়ে 1 2 3 4 5 6। এইখানে প্রত্যেকটাই কীভাবে স্পিন করবে? এমনভাবে স্পিন করবে যাতে করে স্পিন কোয়ান্টাম নাম্বারগুলো ক্যান্সেল আউট করা যায়। ধরো এই যে এই প্রথম প্রোটনটা যদি এইভাবে ঘুরে মানে ক্লকওয়াইজ, তাহলে পরেরটাই ঘুরবে কীভাবে? অ্যান্টি ক্লকওয়াইজ। আবার এটা যদি ক্লকওয়াইজ ঘুরে এটা ঘুরবে অ্যান্টি ক্লকওয়াইজ, এটা যদি ক্লকওয়াইজ ঘুরে এটা ঘুরবে অ্যান্টি ক্লকওয়াইজ। সিমিলারলি এই নিউটন প্রথমটা যদি ক্লকওয়াইজ ঘুরে পরেরটা ঘুরবে অ্যান্টি ক্লকওয়াইজ, প্রথমটা যদি ক্লকওয়াইজ ঘুরে পরেরটা ঘুরবে অ্যান্টি ক্লকওয়াইজ, প্রথমটা যদি ক্লকওয়াইজ ঘুরে পরেরটা ঘুরবে অ্যান্টি ক্লকওয়াইজ। তো ক্লকওয়াইজের জন্য মান কত? প্লাস হাফ। অ্যান্টি ক্লকওয়াইজের জন্য মান কত? মাইনাস হাফ। তাহলে প্লাস হাফ আর মাইনাস হাফ, প্লাস হাফ আর মাইনাস হাফ মিলে কি? ক্যান্সেল আউট। প্লাস হাফ আর মাইনাস হাফ মিলে কি? ক্যান্সেল আউট। প্লাস হাফ আর মাইনাস হাফ মিলে কি? ক্যান্সেল আউট। প্লাস হাফ মাইনাস হাফ ক্যান্সেল আউট, প্লাস হাফ মাইনাস হাফ ক্যান্সেল আউট, প্লাস হাফ মাইনাস হাফ ক্যান্সেল আউট। তাহলে ওভারঅল স্পিন কোয়ান্টাম নাম্বার কী হয়ে গেল? 0 হয়ে গেল। বুঝছো এটা কার জন্য ব্যাখ্যা করলাম? এটা হচ্ছে নিউক্লিয়াস, কিন্তু প্রোটন আর নিউট্রন দিয়ে গঠিত। এখানে আমাদের নিউক্লিয়াসের নিউক্লিয়াসের স্পিন কোয়ান্টাম নাম্বার কত? 0। তাই কার্বন 12 আইসোটোপ বিশিষ্ট যেটা আছে এটা হচ্ছে NMR ইনঅ্যাক্টিভ। NMR ইনঅ্যাক্টিভ। আশা করি বুঝছো যে কেন 0 হইল। 0 দেখো যতগুলা প্রোটন, প্রোটন কয়টা? প্রোটনও 6টা, নিউট্রন কয়টা? নিউট্রনও 6টা। ইভেন ওই যে ইভেন হলে কি হয়? 0 হয়। এইভাবে 0 হয়, বুঝতে পারছো? তারপর আমি আরও উদাহরণ আনি। এরপর তুমি কোন উদাহরণ নিবা? আচ্ছা আমি কার্বন 13টা আনি। কার্বন 13 এটা দেখো 13 ভর বিশিষ্ট যে কার্বন। প্রোটন কত? প্রোটন কিন্তু 6 থাকে। এটা একটা। তারপর এই উদাহরণটা নাও। এখানে প্রোটন কয়টা বলো? এই যে 6। নিউট্রন কয়টা? নিউট্রন কয়টা? 13 থেকে 6 বাদ দাও 7। তারপর আগের মতো নিউক্লিয়াস কেমন গঠিত? প্রোটন আর নিউট্রন মিলে। কয়টা প্রোটন আছে? 6টা। তাহলে এই যে 1টা প্রোটন, 2টা প্রোটন, 3টা প্রোটন, 4টা প্রোটন, 5টা প্রোটন, 6টা প্রোটন। ওকে। নিউট্রন কয়টা? 7টা। 1 2 3 4 5 6 7। এই মিলে আমাদের কি এই কার্বন 13 আইসোটোপ যেটা আছে সেটা নিউক্লিয়াস। এটা হচ্ছে নিউক্লিয়াস। তারপর স্পিন কীভাবে করবে? প্রথমটা যদি ক্লকওয়াইজ ঘুরে পরেরটা ঘুরবে অ্যান্টি ক্লকওয়াইজ, প্রথমটা ক্লকওয়াইজ পরেরটা অ্যান্টি ক্লকওয়াইজ, প্রথমটা ক্লকওয়াইজ পরেরটা অ্যান্টি ক্লকওয়াইজ। আবার নিউট্রন প্রথমটা ক্লকওয়াইজ পরেরটা অ্যান্টি ক্লকওয়াইজ, প্রথমটা ক্লকওয়াইজ পরেরটা অ্যান্টি ক্লকওয়াইজ, প্রথমটা ক্লকওয়াইজ পরেরটা অ্যান্টি ক্লকওয়াইজ, তারপরে কি? ক্লকওয়াইজ ঘুরলো। তারপর কি করো? এটার জন্য হাফ, এটার জন্য মাইনাস হাফ, এটার জন্য হাফ, এটার জন্য মাইনাস হাফ, এটার জন্য হাফ, এটার জন্য মাইনাস হাফ। তাহলে কি হয়? প্লাস হাফ মাইনাস হাফ ক্যান্সেল আউট, 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 প্লাস হাফ মাইনাস হাফ ক্যান্সেল আউট। একটা যেটা ক্যান্সেল করা যায় না। এটা কেমনে করতেছে? ক্লকওয়াইজ। অর্থাৎ এটার জন্য এটার মান কত? এটার জন্য এটা তো প্রোটন, এটা নিউটন না, নিউটনের জন্য নিউটনের জন্য নিউটন। এটার মান কত? এটার মান হচ্ছে হাফ, প্লাস হাফ। প্লাস হাফ। তাহলে ওভারঅল ভাগভাগি যেগুলো আছে সেগুলোর জন্য মানে স্পিন কোয়ান্টাম নাম্বার একটা দ্বারা ক্যান্সেল আউট হয়ে গেছে, শুধুমাত্র এইটাই ক্যান্সেল আউট করা যেতেছে না। তাহলে এই নিউটনের জন্য যে স্পিন কোয়ান্টাম নাম্বার সেটা আসলে ওভারঅল নিউক্লিয়াসের স্পিন কোয়ান্টাম নাম্বার, কারণ ভাগভাগিগুলো তো ক্যান্সেল আউট হয়ে গেছে।
তাহলে এই ক্ষেত্রে আমাদের স্পিন কোয়ান্টাম নাম্বার নিউক্লিয়াসের কত +1/2। দেখো প্রোটন ইভেন, প্রোটনটা কি ইভেন জোড়, নিউটন সেটা কি বেজোড় অড। তাহলে একটা জোড় আর একটা বিজোড় কি হবে, একটা জোড় আর একটা বিজোড় ভগ্নাংশ হবে, হাফ হইতে পারে, 3/2 হইতে পারে, 5/2 হইতে পারে, মধ্য কথা ভগ্নাংশ হবে। যদি তুমি ভগ্নাংশ পাইছো, জিরো কি হয়েছে না, জিরো না, ভগ্নাংশ মান তো আছে, তার মানে এটা কি এনএমআর অ্যাক্টিভ, এনএমআর অ্যাক্টিভ। তাহলে আমরা দুইটা উদাহরণ দেখে ফেললাম, এক যখন ইভেন ইভেন হয় আর যখন একটা ইভেন আর একটা অড এরকম হয়। এখন আমরা দেখবো যে এটা অড অড হইলে কেন হচ্ছে ন্যাচারাল নাম্বার, এরকম একটা উদাহরণ দেখি আমরা। কোনটা দেখব, প্রথমে দেখি এই উদাহরণটা দেখি 14 নাইট্রোজেন 7। এই ক্ষেত্রে আসো, প্রোটন কয়টা ভাই, এখানে কাটবেন, নিচে আসেন, এটা এখানে দেখাই 14 নাইট্রোজেন 7। এই ক্ষেত্রে আসো, প্রোটন কয়টা, প্রোটন কিন্তু 7টা, এই যে প্রোটন নিচেটা প্রোটন বোঝায়। নিউটন কয়টা, 14 থেকে 7 বাদ দাও 7। এই যে ইভেন ইভেন, এটা ইভেন ইভেন, এটা অড অড, অড অড 7 বিজোড় 7 বিজোড় বিজোড় বিজোড়, এরকম ক্ষেত্রে আসো। তাহলে নিউক্লিয়াসে 14 ভর বিশিষ্ট নাইট্রোজেনের ক্ষেত্রে নিউক্লিয়াসে কয়টা প্রোটন, 7টা প্রোটন। তাহলে 7টা প্রোটন আঁকাই, 1 2 3 4 5 6 7। নিউটন কয়টা, নিউটন 7টা, 1 2 3 4 5 6 7। তারপর কি করবা, স্পিন, একটা যদি ক্লকওয়াইজ আর একটা অ্যান্টি ক্লকওয়াইজ, একটা ক্লকওয়াইজ আর একটা অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ। নিউটনের ক্ষেত্রে আসো, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ। ক্যান্সেল করো, এই যে ক্লক অ্যান্টি ক্লক ক্যান্সেল, ক্লক অ্যান্টি ক্লক ক্যান্সেল, ক্লক অ্যান্টি ক্লক ক্যান্সেল, এটা ক্যান্সেল করা গেল না। ক্লক অ্যান্টি ক্লক ক্যান্সেল, ক্লক অ্যান্টি ক্লক ক্যান্সেল, ক্লক অ্যান্টি ক্লক ক্যান্সেল, এটা ক্যান্সেল করা গেল না। তাহলে ওভারঅল এটা কি নিউক্লিয়াস, নিউক্লিয়াস এইখানে যে ভ্যালু দুইটা এক্সিস্ট করতেছে সেটা কি প্রোটনের জন্য মান কত +1/2 ক্লকওয়াইজ, এটার জন্য মান কত, এটার জন্য +1/2 ক্লকওয়াইজ। তাহলে যদি ওভারঅল তাহলে কি এক্সিস্ট থাকলো, একটা প্রোটনের জন্য একটা নিউটনের জন্য +1/2 সামেশন করো কত পাও, সামেশন যোগ করো, +1/2 যোগ করলে কত পাও, 1 পাও, 1 পাও, 1 পাইলা। তো এইটাই তো শুধুমাত্র বাকি যে প্রোটন নিউটন ছিল সেগুলো ক্যান্সেল হয়ে গেছে, স্পিন কোয়ান্টাম নাম্বার শুধু প্রোটন আর নিউটন, একটা প্রোটন একটা নিউটন ছিল। তাহলে এই দুইটার ভ্যালু ওভারঅল তো আমার কি নিউক্লিয়াসের ভ্যালু, তাহলে সেটা কত 1 1, মানে কি ন্যাচারাল নাম্বার, বুঝছো? তাই বলছিলাম ন্যাচারাল নাম্বার আসবে, হোল নাম্বার আসবে। আর একটা উদাহরণ নিতে পারো, আমি এখানে দেখাই দিই, হাইড্রোজেন 2, ওই উদাহরণটা 2 1। দেখো হাইড্রোজেন প্রোটন কয়টা, প্রোটন হচ্ছে একটা, নিউটন কয়টা, 2 থেকে 1 বাদ দাও, 2 থেকে 1 বাদ দাও, 2 থেকে 1 বাদ দাও, একটা। তাহলে প্রোটন একটা নিউটন একটা, মানে ওড ওট, মানে কি অড অড বিজোড় বিজোড়। দেখো তাহলে একটা প্রোটন আছে আর একটা নিউটন আছে, তো প্রোটন ক্লকওয়াইজ ঘুরতেছে, নিউটন ক্লকওয়াইজ ঘুরতেছে। আমি কিন্তু বলছি ক্যান্সেল কেমনে করবা, প্রোটন প্রোটন ক্যান্সেল হবে, প্রোটন আর নিউটন ক্যান্সেল হবে না। ওকে, তো দেখো এটা হচ্ছে নিউক্লিয়াস, তাহলে এটাও +1/2, এটাও +1/2, এটার জন্য কি +1/2, এটার জন্য কি +1/2, দুটো সামেশন করলে কি হয় 1 হয়। 1টা কি হোল নাম্বার, ন্যাচারাল নাম্বার, ওই যে অর্ডার হইলে ন্যাচারাল নাম্বার। তাহলে যখন নিউক্লিয়াসের কোয়ান্টাম নাম্বার স্পিন কোয়ান্টাম নাম্বার 0 হবে তখন এনএমআর ইনঅ্যাক্টিভ, আদারওয়াইজ 0 বাদে অন্য কিছু হইলেই সেটা কি হবে এনএমআর অ্যাক্টিভ। অন্য কি হবে, হয় ন্যাচারাল না হয় হয় ন্যাচারাল না হয় ফ্র্যাকশন, এই দুই রকম হইলে এনএমআর অ্যাক্টিভ। এবং প্রশ্ন হইল যদি স্পিন কোয়ান্টাম নাম্বারের ভ্যালু 0 হয় তাহলে এনএমআর ইনঅ্যাক্টিভ কেন, আর কেন স্পিন কোয়ান্টাম নাম্বারের ভ্যালু 0 না হয় অন্য কিছু হইলেই মানে
হোল অথবা ফ্র্যাকশন হইলে সেটা এনএমআর অ্যাক্টিভ কেন, সেইটার পেছনে এখন আমরা রিজনটা কি সেটা দেখব। এতটুকু আশা করি তুমি বুঝতে পারছো। এটা তুমি তুলে নাও, আমি মুছে দেব, একটা স্ক্রিনশট দিয়ে তুমি রাখতে পারো। ওকে, দেখো আমরা আসি আগে এনএমআর অ্যাক্টিভিটি মানে কি সেটার দিকে যাই। ধরো এইখানে আসি, এটা ধরো সাউথ পোল, এটা ধরো নর্থ পোল। এটা হচ্ছে এনএমআর মেশিন। এনএমআর মেশিনে ম্যাগনেট থাকে, বুঝছো? সেই ম্যাগনেটটা আমি এইভাবে ডিজাইন করলাম। আর ম্যাগনেটিক ফিল্ড কীভাবে যায়, নর্থ থেকে, এটা আমি এইভাবে দেখাই, সবুজ কালার দেখলাম, নর্থ থেকে সাউথের দিকে কি যায়, ম্যাগনেটিক ফিল্ডটা যায়, বুঝছো? এরকম ম্যাগনেটিক ফিল্ড যেতে থাকে। তো আমি এই মাঝে, এই ম্যাগনেটিক ফিল্ডের মাঝে একটা রাখবো, মানে নিউক্লিয়াস রাখবো। সেটা হচ্ছে এমন নিউক্লিয়াস যেটার স্পিন কোয়ান্টাম নাম্বার 0 না। ওকে, স্পিন কোয়ান্টাম নাম্বার 0 না। তো ধরো সেই নিউক্লিয়াসটা কি, আমি এটা মুছে দিই, এইভাবে রাখলাম, মাঝখানেগুলো মুছে দিলাম, জাস্ট এইভাবে বুঝে দিলাম যে কী হইতেছে এরকম, মানে যে নর্থ থেকে সাউথের দিকে ম্যাগনেটিক ফিল্ডগুলো গেল, এইভাবে চিহ্ন দিয়ে বুঝে দিলাম। মাঝখানে মুছে দিলাম কেন, মাঝখানে মুছে দিলাম এই কারণেই যেখানে একটা নিউক্লিয়াস রাখবো এই জন্য। তো যখনই বইয়ের মধ্যে এরকম সাইন দেখবা তার মানে নর্থ থেকে সাউথে গিয়ে যাইতেছে, ম্যাগনেটিক ফিল্ড যাইতেছে, মানে এখানে শেষ মানে চিহ্ন এখানে নাই, না যাইতেছে, জাস্ট এইভাবে ডিজাইন করা হয়। দেখো আমি একটা নিউক্লিয়াস রাখলাম, কেমন, প্রথমে এই যেটা রাখবো এটা আমি রেফারেন্স ধরবো এইভাবে, যে এইভাবে নিউক্লিয়াসটা আছে, বুঝো? এইদিকে নর্থ পোল আর এদিকে সাউথ পোল, তাহলে ঘুরবে কীভাবে, থাম্ব আমার নর্থ হবে, তাহলে এদিকে ঘুরবে, অর্থাৎ ঘুরবে কীভাবে, এইভাবে। ওকে রাখলাম, এটা হচ্ছে এবার রাখছি একটা ম্যাগনেটের মাঝখানে, ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখছি। তারপর কি হবে দেখো তো, এই নর্থ একে অপরকে কী করবে, একে অপরকে রিপালশন করবে, তাই না? তাহলে এই নর্থ আর এই নর্থ একে অপরকে রিপালশন করবে, সিম্পল। আবার এই সাউথ একে অপরকে কী করবে, রিপালশন করবে। বাট অ্যাট দ্য সেম টাইম এই সাউথকে এই নর্থ কী করবে, আকর্ষণ। আবার এই সাউথ এই নর্থ কী করবে, আকর্ষণ। অর্থাৎ এই যে নিউক্লিয়াস যেটা ম্যাগনেটের মতো বিহেভ করতেছে, এটা আসলে এইভাবে থাকতেই পারবে না, সেটা কী হয়ে যাবে, ঘুরে যাবে। কীরকম, আমার এটা কি কীভাবে আঁকেছি, 1 মিনিট দাঁড়াও, আমি যা পড়িতেছি ভুল পড়িতেছি না, মানে আমি একটু আমার মতো করেই করতেছি। ঠিকই আছে, দেখলাম আমি খাতার মধ্যে সাউথ টিপে রাখছি কিনা, দেখো। তাহলে পরের ফিগারটা কি হবে, মানে প্রথমে আমি এইভাবে রাখলাম, কিন্তু এইভাবে কিন্তু মানে নিউক্লিয়াসটা থাকতে পারবে না, এইভাবে ওরিয়েন্টেড করতে পারবে না, এইভাবে স্পিন করতে পারবে না, শিখে যাবে, ঘুরে যাবে। দেখো আমি যে মাথা দ্বারা বোঝাইতেছি এটা হচ্ছে নর্থ পোল, এইভাবে ঘুরতেছিল, এইভাবে ঘুরতেছিল, বাট এইভাবে ঘুরবে না। এই নর্থটাকে সাউথ অ্যাট্রাক্ট করবে,
আর এই সাউথটাকে এই নর্থ অ্যাট্রাক্ট করবে, তাহলে এটা কি হয়ে যাবে, ঘুরে যাবে, এইরকম হয়ে যাবে। পরে এইভাবে স্পিন করবে, বুঝছো, এইভাবে স্পিন করবে। এরকম ছিল, নর্থটা সাউথ অ্যাট্রাক্ট করতেছে, সাউথটা নর্থ অ্যাট্রাক্ট করতেছে, তো এরকম হয়ে যাবে। অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডের বরাবর অ্যালাইন হয়ে যাবে, দেন সেই করতে থাকবে, স্পিন করতে থাকবে। তো ওই ফিগারটা আমরা এইভাবে আঁকাবো। আচ্ছা, এই হয়ে গেল নর্থ, আর হয়ে গেল সাউথ। দেন কী করবে, সে স্পিন করতে থাকবে। ওকে, আর এটা কি সাউথ, এটা নর্থ। দেখো তো, এই সাউথ নীলকালে দেখায়, এই যে সাউথ আর যে নর্থ একে অপর কী করবে, অ্যাট্রাক্ট। আর এই যে নর্থ, এই সাউথ একে অপর কী করবে, অ্যাট্রাক্ট। তাহলে অ্যাট্রাকশনের কারণে এটা হয়ে গেল কি, মানে উল্টো হয়ে গেছে, এরকম মুভমেন্ট করছে। তো এই যে এখানে কতটা এই ম্যাগনেটটা এই নিউক্লিয়াসের ম্যাগনেটটাকে অ্যাট্রাক্ট করতেছে বা ইফেক্ট ফেলতেছে, প্রভাবিত করতেছে, এটা বলা হয় ম্যাগনেটোজেনিক রেশিও, বুঝছো, ম্যাগনেটোজেনিক রেশিও। ওইদিকে আমরা না যাই, সামনে আবার বলবো, সমস্যা নেই। তো তুমি এইদিকে ফোকাস করো। তো আরেকভাবে ওরিয়েন্টেশন করি, সেটা হচ্ছে দেখো, আমি কি করলাম, আমি চাইতেছি যে না ম্যাগনেটটা এইভাবে, মানে নিউক্লিয়াসটা এইভাবে ওরিয়েন্টেট করবো না, উল্টাভাবে ওরিয়েন্টেট করবো। উল্টাভাবে কি, এই যে তোমার নর্থটাকে, নর্থ এটাকে আমি এই পাশে আনবো, মানে নর্থের পাশে, আর এই সাউথটাকে এই পাশে আনবো, সাউথের পাশে। মানে কেমন ঘটনা, জাস্ট লাইক অপোজিট। এটা সেই নিউক্লিয়াস, আমার এই দিকে থাকবে এখন সাউথ, আর এই দিকে থাকবে নর্থ। আর আমার এটা কি, এটা তোমার হচ্ছে সেই অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড এনএমআর মেশিনের। এখন কি হয় দেখো তো, কি হয়ে গেল, এই যে তোমার সাউথ আর এই যে তোমার সাউথ একে অপর কী করবে, রিপালশন করবে না, হ্যাঁ রিপালশন। এই যে নর্থ, এই যে নর্থ একে অপর কী করবে, রিপালশন করবে। তাহলে কি এই নিউক্লিয়াসটা, এই নিউক্লিয়াসটা এইভাবে কি ওরিয়েন্টেট করবে, এইভাবে কি থাকবে, থাকতে চাইবে না। তাহলে এইভাবে থাকতে হইলে জোর করে রাখতে হবে, অর্থাৎ এটা স্টেবল না, আর এটা আনস্টেবল। আর যেখানে আনস্টেবল সেখানে হচ্ছে হাই এনার্জি, মানে এই স্টেট হচ্ছে হাই এনার্জি স্টেট, হাই এনার্জি স্পিন স্টেট। এগুলো প্রিভিয়াসে বলছি, আবারও লাগবে তাই বলতেছি। আর এটা কি একদম অ্যালাইন, মানে এইভাবে ছিল সেটা তো, মানে এইভাবে ছিল সেটা তো উল্টে গেলো, ম্যাগনেটটা এইভাবে করে ফেললো, মানে এইভাবে সে স্টেবল। অর্থাৎ স্টেবল যেখানে বেশি সেখানে এনার্জি কম, এটা কি লো এনার্জি স্পিন স্টেট, স্পিন স্টেট। একটা করে যে এইগুলো প্রত্যেকটাকে একটা করে ওরিয়েন্টেশন বা স্পিন স্টেট, মানে ম্যাগনেটিক ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ হলো স্পিন। আর কেমনে থাকতেছে, এইভাবে থাকতেছে নাকি এইভাবে থাকতেছে নাকি এইভাবে থাকতেছে, এটার বলে ওরিয়েন্টেশন বা স্পিন স্টেট। তাহলে আমি এখানে কয়টা স্পিন স্টেট পেলাম, দুইটা, একটা লো স্পিন স্টেট আর একটি হাই স্পিন স্টেট। ওকে, এখন তোমার হচ্ছে আমার তো এইভাবে থাকবে না, তাহলে এইখান থেকে এইখান নিতে হইলে আমার কি করতে হবে, জোর করে নিতে হবে, জোর করে নিতে হবে। জোর করে নিতে হবে মানে কি, এখানে আমার এনার্জি প্রয়োগ করতে হবে। সেই এনার্জি হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি, রেডিও ফ্রিকোয়েন্সি। তাহলে এই যে নটটা মার্কার অনেকগুলো হওয়ার কারণে রয়ে গেছে, এভাবে ছিল, আমি কি করলাম জোর করে এরকম করলাম, এরকম ছিল। এই যে নর্থ সাউথ এক অপরকে অ্যাট্রাক্ট করছে, নর্থ নর্থকে, নর্থ সাউথকে, সাউথ নর্থকে অ্যাট্রাক্ট করছিল, এইভাবে ছিল। কিন্তু আমি কী করলাম, এরকম করে উল্টে আনলাম। কিন্তু এবার থাকবে না তো, নর্থ নর্থকে রিপালশন করবে, সাউথ সাউথ রিপালশন করবে। তাহলে এইভাবে থেকে এইভাবে আনতে হইলে, এই ওরিয়েন্টেশন থেকে এই ওরিয়েন্টেশন আনতে হইলে আমার কী করতে হবে, এনার্জি সাপ্লাই দিতে হবে। সেটা কি, রেডিও ফ্রিকোয়েন্সি। তাহলে যে পরিমাণ এনার্জি সাপ্লাই হইলো এটা তোমার ডিটেক্টর কী করবে, অ্যাবজর্ব করবে, যে কী পরিমাণ এনার্জি অ্যাবজর্পশন হইলো। আর এই ঘটনাটা আমরা বলবো রেজোনেন্স, এই ঘটনা বলবো আমরা রেজোনেন্স। তাহলে যারা এই রেজোনেন্স শো করে তাহলে হচ্ছে এনএমআর অ্যাক্টিভ। তাহলে এনএমআর অ্যাক্টিভ হওয়ার শর্ত কি, এক, তোমার এই দুইটা স্টেট মাস্ট থাকতে হবে, মাস্ট। একটা লো এনার্জি স্পিন স্টেট আর একটা হাই এনার্জি স্পিন স্টেট। লো এনার্জি কি একদম অ্যালাইন হয়ে যাবে ম্যাগনেটিক ফিল্ডের সাথে, অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ডের সাথে। হাই এনার্জি স্টেট কি জাস্ট এগেইনস্টে থাকবে, অপোজিট থাকবে, কার সাথে, অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ডের সাথে।
অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ডের সাথে অপোজিটে থাকবে। তাহলে যে অ্যালাইন থেকে অপোজিটে নিতে একটা এনার্জি অ্যাবজর্পশন হয়। এই যে কী পরিমাণ এনার্জি অ্যাবজর্পশন হইলো সেটা ডিটেক্ট করে একটা সিগন্যাল তোমার স্পেকট্রামে দেখাবে। বুঝছো? তাহলে এনএমআর অ্যাক্টিভ হওয়ার জন্য রেজোন্যান্স থাকতে হবে। আর রেজোন্যান্স থাকবে মানে কি? ওই যে বললাম দুইটা স্টেট কখন থাকবে? যদি এই নিউক্লিয়াসটা মধ্যে আমাদের ম্যাগনেটিক ফিল্ড থাকে। কেন? ধরো এই যে এখানে নর্থ, এখানে সাউথ আছে, নর্থ সাউথ আছে বিদায়, যে নর্থ সাউথ আছে বিদায় কী করলো, নর্থ সাউথ আছে বিদায় কী করলো, এই নিউক্লিয়াসটারে ম্যাগনেটিক মানে যে অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড মানে এনএমআর মেশিনে থাকে সেটা কী করছে, তার দিক বরাবর ঘুরে ফেলছে। যদি এখানে নর্থ আর সাউথ নাই থাকে, ধরো এমন একটা নিউক্লিয়াস যেখানে কোনো কি নাই, এমন একটা নিউক্লিয়াস যেখানে কোনো ম্যাগনেটিক ফিল্ডই নাই, মানে সেটা ম্যাগনেটের মতো বিহেভ করতেছে না, নিউক্লিয়াসটা ম্যাগনেটিক ফিল্ডের মতো বিহেভ করতেছে না, অর্থাৎ সেখানে নর্থ আর সাউথ পোল নাই, তাহলে ওইটারে কি এই ম্যাগনেটিক ফিল্ড, অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড, এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড, যেটা এনএমআর মেশিনের ম্যাগনেট, সেটা কি অ্যাট্রাকশন করবে না? সে যেমনি ইচ্ছে তেমনি থাকুক। তো তাহলে কি হবে না, সেটা এইরকম হবে না। এরকম না হইলে আবার মানে বুঝতেছো তো, এরকম হইতেছে না, তো এরকম কোনোভাবেই হবে না যে তার মতো থাকবে, অ্যালাইন হবে না, মানে অপোজিটও থাকবে না, কিছু নেই। এই অ্যাপ্লাইড ম্যাগনেটিকের সাথে এই নিউক্লিয়াসের কোনো আকর্ষণ বিকর্ষণ কিছু থাকবে না। সেটা কেমন আমি তোমাকে দেখাই, এখানে দেখাইতেছি। এই আমার সাউথ, এই আমার নর্থ। দেখো এই যে আমি কি করলাম, একটা নিউক্লিয়াস রাখলাম, এটা কি নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস এর মধ্যে কোনো ম্যাগনেটিক ফিল্ড নেই, অর্থাৎ এই নিউক্লিয়াস ম্যাগনেটের মতো বিহেভ করে না। অর্থাৎ এইখানে এই নিউক্লিয়াসে জাস্ট সে কী করতেছে, স্পিন করতেছে, বাট কোনো নর্থ সাউথ কিচ্ছু নাই। তাহলে এই নিউক্লিয়াসের কারে আকর্ষণ করবে? কার আকর্ষণ করবে না। যদি আকর্ষণ না করে, এখানে যদি তুমি রেডিও ফ্রিকোয়েন্সি ঢাললাম, সে কী করবে না, অ্যাবজর্পশন করবে না। কেন অ্যাবজর্পশন করবে না? অ্যাবজর্পশন করবে কিসের জন্য? অ্যাবজর্পশন করার শর্ত কি? লো এনার্জি স্পিন থেকে হাই এনার্জি যাবে, এর জন্য অ্যাবজর্পশন হবে। বাট এইটা তো ম্যাগনেটিক ফিল্ডের সাথে কোনো প্রকার করতেছে না, মানে ইন্টারাকশন যেতেছে না এই নিউক্লিয়াসটা। কেন? এই নিউক্লিয়াসে কোনো ম্যাগনেটিক ফিল্ডই নাই। তো নিউক্লিয়াসে ম্যাগনেটিক ফিল্ড থাকবে না কখন? যখন এই নিউক্লিয়াসের স্পিন কোয়ান্টাম নাম্বার 0 হয়ে যাবে, 0 হয়ে যাবে। এরকম কখন? আমরা একটু আগে উদাহরণ ছিলাম 12 কার্বন আইসোটোপের, সেখানে কি দেখলাম, প্রোটন কয়টা? 6টা প্রোটন, 1 2 3 4 5 6। নিউটন কয়টা? নিউটন হচ্ছে তোমার 6টা নিউটনও 6টা, 1 2 3 4 5 6। তো একটা যদি ক্লকওয়াইজ আরেকটা অ্যান্টি ক্লকওয়াইজ, একটা ক্লকওয়াইজ আরেকটা অ্যান্টি ক্লকওয়াইজ, একটা ক্লকওয়াইজ আরেকটা অ্যান্টি ক্লকওয়াইজ। সিমিলারিতে নিউটনের জন্য একটা ক্লকওয়াইজ আরেকটা অ্যান্টি ক্লকওয়াইজ, একটা ক্লকওয়াইজ আরেকটা অ্যান্টি ক্লকওয়াইজ, একটা ক্লকওয়াইজ আরেকটা অ্যান্টি ক্লকওয়াইজ। এর মানে কি দেখো তো, এখানে নর্থ, এখানে সাউথ, এখানে নর্থ, এখানে সাউথ, এখানে নর্থ, এখানে সাউথ, এখানে সাউথ, এখানে নর্থ, এখানে নর্থ, এখানে সাউথ, এখানে সাউথ, এখানে নর্থ, নর্থ সাউথ, নর্থ সাউথ, নর্থ সাউথ, নর্থ সাউথ, নর্থ সাউথ, নর্থ সাউথ। আমি পরিপূর্ণ করলাম, দেখো তো এই যেটা হাফ মাইনাস হাফ, তাহলে এই যে এটা একটা ম্যাগনেটিক ফিল্ড, মানে ম্যাগনেট, প্রোটনের ম্যাগনেট, এইটাও প্রোটনের ম্যাগনেট, একে অপরকে ক্যান্সেল 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 ক্যান্সেল। তাহলে এইখানে ওভারঅল যে ম্যাগনেটিক ফিল্ড, মানে ম্যাগনেটিকের মতো প্রোটন নিউটন ব্যবহার করতো, সেটা একে অপর দ্বারা কী হয়ে গেছে, ক্যান্সেল হয়ে গেছে। তাহলে ওভারঅল নিউক্লিয়াস আর কি থাকলো না, মানে কোনো ম্যাগনেটিক ফিল্ড থাকলো না। তার জন্য স্পিন কোয়ান্টাম কত হয়, 0 হয়। মানে এই নিউক্লিয়াসে যেইভাবে স্পিন করুক, এই দিকে আর এই দিকে কোনো দিকে নর্থ সাউথের সৃষ্টি হবে না। তো নিউক্লিয়াস নর্থ সাউথ সৃষ্টি না হলে সেই নিউক্লিয়াসটা অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ডের সাথে তো কোনো অ্যালাইন অথবা অপোজিট এটার কোনো ব্যাপারই আসবে না। বুঝছো? অ্যালাইন অপোজিট কখন আসে? এই যে সাউথ নর্থকে অ্যাট্রাক্ট করতেছে, সাউথ নর্থকে অ্যাট্রাক্ট করতেছে, অ্যালাইন, সাউথ সাউথ রিপালশন, নর্থ নর্থ রিপালশন, এগেইনস্ট। তাহলে অ্যালাইন এগেইনস্ট এটা আসবে কখন? যদি এই নিউক্লিয়াসের মধ্যে ম্যাগনেটিক ফিল্ড থাকে বা নিউক্লিয়াসটা ম্যাগনেটের মতো বিহেভ করে। বাট এমন নিউক্লিয়াস যেখানে নিউক্লিয়াস স্পিন কোয়ান্টাম নাম্বার 0 হয়, সেখানে নর্থ সাউথ বলে কিছু নাই, সেটা কি করবে না, এই অ্যাপ্লাইড ম্যাগনেটের সাথে কোনো প্রকার ইন্টারাকশন যাবে না। এরকম নিউক্লিয়াস কি হবে, এনএমআর ইনএক্টিভ। আশা করি কেন তুমি এনএমআর ইনএক্টিভ বুঝতে পারছো। এখন হলো এই যে ম্যাগনেটিক ফিল্ডের মাঝখানে যে ওরিয়েন্টেশন, একটা দেখছিলাম অ্যালাইন এবং সরাসরি, আরেকটি অপোজিট এগেইনস্ট হচ্ছে হাই লো। এইটা
এক একটা ওরিয়েন্টেশন, এটা হচ্ছে একটা ওরিয়েন্টেশন, এটা হচ্ছে আরেকটা ওরিয়েন্টেশন, হচ্ছে লো, সব থেকে লো এনার্জি ওরিয়েন্টেশন, এটা সব থেকে হাই এনার্জি ওরিয়েন্টেশন। কথা হলো এই লো আর হাইয়ের মাঝে কি কোনো ওরিয়েন্টেশন পসিবল? হ্যাঁ, আরও পসিবল। সেটা কেমনি বের করা হয় সেটার জন্য সূত্র আছে, সেটা হচ্ছে স্পিন মাল্টিপ্লিসিটি। স্পিন মাল্টিপ্লিসিটি সেটা বের করার সূত্র হচ্ছে স্পিন মাল্টিপ্লিসিটি 2i+1 এটা ছোট দিয়ে বের করা যায়। তো এটা আমরা কী করবো, এখানে আঁকায় তোমার দেখাবো, এতটুকু আশা করি বুঝছো। দেখো স্পিন মাল্টিপ্লিসিটি নর্মালি এই ওরিয়েন্টেশন 5 প্রকারের হয়। কি কি দেখো আমি এখানে দেখাইতেছি, ভালো করে খেয়াল করবা। এটা আমাদের সাউথ পোল ম্যাগনেট ফিল্ডের, আর এটা ধরো আমাদের নর্থ পোল। আমি বড় করে আঁকাবো, কি বলছিলাম, দেখো আমি তো বলছিলাম যে নর্থ থেকে সাউথের দিকে আমাদের কি হয়, ম্যাগনেটিক ফিল্ড প্রবাহিত হয়, ডিরেকশনটা, তাই না? তো এটা আমরা কি করবো, এখানে ম্যাগনেটিক নিউক্লিয়াসটা রাখবো, সেটা জন্য আমরা কী করবো, মুছে দিব। আমরা দেখাবো সুন্দর করে, ছোট্ট করে, সেটা কি এইভাবে দেখো, এই যে নর্থ থেকে কী হইতেছে, আমাদের ম্যাগনেটিক ফিল্ড যাইতেছে কোথায়, সাউথে। আচ্ছা, এর মাঝখানে আমরা কি রাখবো, নিউক্লিয়াসটা রাখবো, এমন নিউক্লিয়াস যেটা কি ম্যাগনেটিক ফিল্ড আছে, ম্যাগনেটের মতো বিহেভ করে, অর্থাৎ IN নিউক্লিয়াসের স্পিন করার 0 না। তো দেখো ওরিয়েন্টেশনটা কীরকম, প্রথমে আমি দেখাবো লো এনার্জি স্পিন স্টেপ, অর্থাৎ অ্যালাইন। দেখো তো অ্যালাইনটা ভালো করে খেয়াল করবা। এই যে এটা কিন্তু কি এই দিক থেকে এই দিক অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, ম্যাগনেট এনামার মেশিন যেটা থাকে, আর এটা কি নিউক্লিয়াসের ম্যাগনেট ডিরেকশন কি হবে, এই দিক অ্যালাইনে থাকবে, এই যে ডিরেকশন দিলাম নর্থ সাউথ, এটা কি অ্যালাইনে আসছে, ঘুরবে কীভাবে, এইভাবে, এই যেটা দেখাইলাম এটাকে আমরা বলবো কি লো এনার্জি স্পিন স্টেট। উপরে লিখে দিতেছি একদম, লো এনার্জি স্পিন স্টেট। কোনটা, এইটা, এই যে যেভাবে থাকতেছে। আরেকটা কি দেখো, আমি এগেনস্টে রাখবো, একদম এখানে রাখতেছি, দেখো এগেনস্টে রাখলাম, এই যে একদম অপোজিট, এদিকে নর্থ ওইদিকে সাউথ, এই যে নর্থ সাউথ অপোজিট, তাহলে কেমনে করবে, এরকম করবে। তাহলে নর্থ নিচের দিকে দেখো, যে নর্থ সাউথ অ্যাপ্লাইডের সাথে, যে অ্যাপ্লাইড সাউথ আর নিউক্লিয়াসের সাউথ একে অপরকে রিপালশন, অ্যাপ্লাইডের নর্থ নিউক্লিয়াসের নর্থ রিপালশন, অপোজিটে আসছে। এটা কি বলবো, হাই এনার্জি স্পিন স্টেট, হাই এনার্জি স্পিন স্টেট, তাই না? এইখান থেকে কোত্থেকে, এই লো থেকে হাইতে আসা, এটাকে বলা হয়েছে রেজোনেন্স। এটাকে বলা হয়েছে রেজোনেন্স। আমি এখানে লিখে দিই রেজোনেন্স। এর জন্য কি দরকার, এনার্জি দরকার, সেটা কি রেডিও ফ্রিকোয়েন্সি, এইভাবে লিখে দিলাম রেজোনেন্স। বুঝছো? কথা হইলো যে এইভাবে না থেকে অন্যভাবে হতে পারে না। দেখো তো এটা একদম এক স্টেপে ঘটে গেছে, ভালো করে খেয়াল করো, এইভাবে ঘুরতেছিল, তার কি করলাম, একদম উল্টা দিলাম, এই যে উল্টানো এইভাবে ছিল, একদম উল্টে দিচ্ছি, রেজোনেন্স। এইভাবে ঘুরতেছিল, অ্যালাইনমেন্ট, শক্তি পায় কি হইলো,
উপর দিয়ে গেল, এটা ঘুরতেছিল ঘুরতেছিল ঘুরতেছিল। এখানে আমি কি করতেছি, রেডিও ফ্রিকোয়েন্সি ঢালতেছি যতক্ষণ পর্যন্ত না এমন একটা এনার্জি হবে যে এনার্জিটা এই এগেইনস্টে থাকতে পারবে। ওই রকম এনার্জি পেলে সেটা কি যাবে, উল্টে স্পিনিং করে থাকবে। ওই ঘটনা বলবো আমরা রেজোনেন্স। এবং যে এনার্জিটা অ্যাবজর্ব করলো সেটা ডিটেকশন করবে এবং একটা সিগন্যাল দিবে। বুঝছো? কারণ কথা হলো এইভাবে না ঘটে আরেকভাবে ঘটতে পারে না, মানে ধাপে ধাপে রেজোনেন্স হইতে পারে না। এভাবে ঘটতেছিল, তারপর এরকম ঘটলো, তারপর এরকম ঘটলো, তারপর এরকম ঘটলো, তারপর এরকম ঘটলো। অর্থাৎ আমি কি বলতেছি, 5 স্টেপে ধরো রেজোনেন্স যেতেছে, ঘুরতেছে, শক্তি দিলা, এরকম ঘুরলো, আর শক্তি দিলা, এরকম ঘুরলো, আর শক্তি দিলা, এরকম ঘুরলো, আর শক্তি দিলা, এরকম ঘুরলো। অর্থাৎ কয়েকটি স্টেপ অতিক্রম করে এইরকম আসলো। হ্যাঁ, সেটাও সম্ভব। দেখো কীভাবে, এরকম ছিল, একটু বাঁকাও, এই যে আমি বাঁকাইলাম, নর্থ, এটা মানে কি সাউথ। তাহলে কেউ ঘুরবে, একটু বাঁকাই দাও, এই যে, তারপর কি আরেকটু বাঁকাও, নর্থ সাউথ, কেমনে ঘুরবে, এমনি ঘুরবে। আরেকটা কি, আরেকটু বাঁকাও, নর্থ সাউথ, কেমনে ঘুরবে, এমনি ঘুরবে। তারপর কি যাবে, একদম বেঁকে যাবে, একদম। তাহলে কী হলো, কি গেলাম, ঘুরতেছিল 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 ঘুরতেছিল। আবার একবার দেখাই, প্রথমে অ্যালাইনমেন্ট, আরেকটু কী গেলো, বিপরীতে গেলো, আরেকটু গেলো বিপরীতে গেলো, আরেকটু গেলো বিপরীতে গেলো, একদম বিপরীতে গেলো। প্রথমে অ্যালাইনমেন্টে ছিল, এনার্জি পাইলো, একটু একটু অপোজিটে যেতেছে, আর এনার্জি পাইলো, আরেকটু অপোজিটে গেলো, আর এনার্জি পাইলো, আরেকটু অপোজিটে গেলো, আর এনার্জি পাইলো, মানে ফুল এনার্জি। এটা একদম কমপ্লিট রেজোনেন্স, অপোজিটে চলে গেল। অর্থাৎ এখানে কয়টা ওরিয়েন্টেশন দেখেছি, 5টা। 1 2 3 4 5। 1 থেকে 5-এ আসা, এটা হচ্ছে রেজোনেন্স। সেটা 1 স্টেপে করতে পারে, 5 স্টেপে করতে পারে, একাধিক স্টেপে থাকতে পারে। আমরা এই 3 নাম্বারটা, মাঝখানেরটা, এই যে মাঝখানেরটার আমরা রেফারেন্স ধরবো। রেফারেন্স বলতে এমন নিউক্লিয়াস, যে বলছিলাম না যেটার ম্যাগনেটিক ফিল্ড নাই, যেটা হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার 0 হয়, ওইটার আমি ধরবো যে এইভাবেই আসছে, এইভাবে সে ঘুরতেছে, বাট কোনো ম্যাগনেটিক ফিল্ড নাই। এটা একটু ধরে নাও, এইভাবে ধরতে হয়। এমন নিউক্লিয়াস যেটার স্পিন কোয়ান্টাম নাম্বার কি 0, যেটা কোনো ম্যাগনেটিক ফিল্ড নাই, এটাকে দেখাইলাম। ওটা কেমনে ঘুরবে, 3 নাম্বারের মতো ঘুরবে। ওকে, এতটুকু বুঝলে, এরপর আলোচনা আসো। তাহলে একটা নিউক্লিয়াস এনএমআর অ্যাক্টিভ হওয়ার জন্য এই মানে এই ওরিয়েন্টেশনগুলো থাকতে হবে। মানে কোন ওরিয়েন্টেশন, অ্যাট লিস্ট ফার্স্ট আর লাস্ট, মানে 1 আর 5, এই দুইটা ওরিয়েন্টেশন থাকতেই হবে। মাঝের গোলা থাকতেও পারে, নাও পারে। একটা নিউক্লিয়াস 5 ভাবেও ওরিয়েন্টেশন হতে পারে, 2 ভাবে ওরিয়েন্টেশন হতে পারে, 3 ভাবে ওরিয়েন্টেশন হতে পারে, আবার 1 ভাবে ওরিয়েন্টেশন হবে, মানে জাস্ট 3 নাম্বারটা থাকতে পারে, যেটা এনএমআর ইনঅ্যাক্টিভ। বুঝছো? আবার বললাম এতগুলো ওরিয়েন্টেশন থাকতে পারে, সেটা ওরিয়েন্টেশন থাকলেই সেটা এনএমআর মানে অ্যাক্টিভ। আর ওরিয়েন্টেশন যদি অ্যাটলিস্ট একটা থাকে, জাস্ট 3 নাম্বার, সেটা এনএমআর ইনঅ্যাক্টিভ। কেমনে, ওটা আমি দেখাইতেছি, দেখো। মুছে দিলাম। আই এর নাম্বার, I 2i প্লাস 1, 2i প্লাস 1, এটা হচ্ছে, এটা আমি একটু নিউট্রাল দিয়ে লিখি, এটা I, 2i প্লাস 1,
স্পিন ওরিয়েন্টেশন, তুমি একটু ফুল মিনিং লিখে রাখো। ওরিয়েন্টেশন আমি অতটুকু না লিখি, স্পিন ওরিয়েন্টেশন অথবা স্পিন স্টেট। আচ্ছা, বলছিলাম যে একটা নিউক্লিয়াস অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ডের মাঝখানে কতভাবে ওরিয়েন্টেশন হবে সেটার বের করার সূত্র কি? 2i+1। দেখো এটা এখন আমরা এক্সাম্পল সহকারে দেখব। ধরো স্পিন কোয়ান্টাম নাম্বার 0 হইল, 0 স্পিন কোয়ান্টাম নাম্বার কি 0, স্পিন কোয়ান্টাম নাম্বার 0 নিউক্লিয়াসের, এটা কার? এগুলো সব নিউক্লিয়াসের 0। তখন তোমার 2i+1 কত হয়? আয়ের জায়গায় 0 বসাও, 2 × 0 মানে 0 + 1 মানে 1, অর্থাৎ 1 হয়। আমি বলছিলাম যখন একটা নিউক্লিয়াস স্পিন কোয়ান্টাম 0 হবে সেটার ওরিয়েন্টেশন কোনটা হবে? এই থার্ড নাম্বারটা, এটা হচ্ছে রেফারেন্স। তো আমি কী করলাম? এই চিহ্নটা এইভাবে দিলাম, যেরকম আছে এরকম, এই যে এরকম দিলাম। ওকে, তারপর আসো, ধরো এটার মান হচ্ছে, আমি এখানে কয়টা নিচ্ছি এটা দেখি, 1/2, 3/2, হাফ নিলাম। স্পিন কোয়ান্টাম নাম্বার মান নিউক্লিয়াসের হাফ, তাহলে কত হবে? হাফ বসাও, 2 × হাফ মানে 1 + 1 মানে 2, কয়টা হচ্ছে? দুইটা মানে একে হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বারের মান হাফ মানে 0 না, তাহলে NMR অ্যাক্টিভ। ওরিয়েন্টেশন কয়টা? দুইটা ওরিয়েন্টেশন। রেজোনেন্স মানে কি? লো থেকে একদম হাই চলে যাওয়া, মানে অ্যালাইন থেকে একদম অপোজিটে চলে যাওয়া। তার মানে রেজোনেন্স হইতে হইলে, রেজোনেন্স হবে মানে কি? লো থেকে হাই রেজোনেন্স হইলেই এই দুইটা মাস্ট থাকবে। এখানে বলছি ওরিয়েন্টেশন দুইটা, মানে দুইটাই আছে, তাহলে দুইটা মানে কোন দুইটা? প্রথমটা আর লাস্টেরটা, মাঝখানেটা না। এই প্রথমটা মাঝখান থেকে একটা দিবে হবে না, কারণ রেজোনেন্সের মানে কি? একদম ফার্স্টটা থেকে লাস্টটাতে যাওয়া। আর দুইটাই আছে, দুইটা, তাহলে কোনটা? প্রথম আর লাস্টেরটা থাকবে। তাহলে প্রথমটা কেমনে আছে দেখো, উপরের দিকে, এই যে আমি কী করলাম, উপরের দিকে দিলাম, আর 5টা কত? নিচের দিকে, এই যে নিচের দিকে কী করলাম আমি, নিচের দিকে দিলাম সাইন। তারপর আসো, মানে এই দুইটা ওরিয়েন্টেশন, এটা থাকবে। তারপর আসো 3/2 বসাতো, 2 × 3/2, তাহলে 2 কাটা 3 থাকলো, +1 মানে 4। ওরিয়েন্টেশন কি? 4টা, ওরিয়েন্টেশন 4টা। কোন 4টা হবে দেখো? প্রথম, এটা কি NMR অ্যাক্টিভ? হ্যাঁ, NMR অ্যাক্টিভ, কারণ যে 0 না, হাফ। আর অ্যাক্টিভ মানে কি? ফার্স্ট আর লাস্ট এই দুটো থাকবেই। তাহলে প্রথম তোমার কাজ কি? ফার্স্টেরটা আর লাস্টেরটা দাও, মানে একদম লো এনার্জি স্পিন স্টেট দিলাম। তারপর কি? হাই এনার্জি স্পিন স্টেট দিলাম। বাট যে লো থেকে হাই এটা সরাসরি যাবে না, কারণ এখানে আরও দুইটা স্পিন স্টেট আছে। সেটা কেমন? প্রথমে লো ছিল, তারপর কি করবে? একটু বেগবে, এই যে একটু এরকম হইলো, তারপর আরও এনার্জি পাইয়া তারপর সে এরকম হইলো, দেন সে কী করবে? একদম এরকম। অর্থাৎ প্রথমে কী ছিল? এরকম, দেন সে এরকম, দেন সে এরকম, দেন সে এরকম। অর্থাৎ কয়টা স্টেপ ঘটলো? 3টে স্টেপে ঘটনা ঘটলো। প্রথমে এরকম ছিল, তারপর এরকম হবে, তারপর এরকম হবে, তারপর একদম অপোজিট। এর মানে তার 4টা ওরিয়েন্টেশন। তারপর আসো 3/2, তারপর আসি 1 দিই। যদি স্পিন কোয়ান্টাম নাম্বার নিউক্লিয়াসের 1 হয় তখন কি? 2 × 1 2, আর একই কত? 3। অর্থাৎ এর মান 3 যদি হয়, তখন কি হবে? ওরিয়েন্টেশন 3 মানে কি? 3টা ওরিয়েন্টেশন। প্রথমে যে বলছিলাম লোটা থাকবে, হাইটা থাকবে মাস্ট। থার্ড নাম্বার কোনটা দিবা? থার্ড নাম্বারে যে রেফারেন্সটা এইটা, এইভাবে হবে। তার মানে কি? প্রথম ছিল এরকম, এনার্জি পাই এরকম হইলো, আর এনার্জি পাইরা এরকম হয়ে গেছে অপোজিট। 3টা ধাপে ঘটে, অর্থাৎ 3 ধাপে রেজোনেন্স ঘটে। আরেকটা দিয়ে দিই, সেটা হচ্ছে 3/2 1 আর দেন 2 দিলাম। 2 দিলে কি হয়? 2 × 2 4 1 5, এখানে 5 দাও। তার মানে এই 5টা ওরিয়েন্টেশনই এখন আছে। প্রথমে লো, ছোট্ট করে দিই, দেন একটু বেঁকলো, তারপর আরও বেঁকলো, এরপর বেঁকলো, এরপর অপোজিট। অর্থাৎ 5টাই আসছে, 5টাই। একটু বড় করে, প্রথমে ছিল এরকম,
তারপর কি বেঁকলো, এরপর রেফারেন্সের মতো হইল, এরপর আরেকটু বেঁকলো, এরপর একদম অপোজিট, একদম অপোজিট। এটা হচ্ছে 5টা ওরিয়েন্টেশন। অর্থাৎ এর কয়টা ধাপে ঘটে? 1 2 3 4, 4 ধাপে ঘটে। বুঝছো? এইভাবে এটা ঘটে। এটা আমরা এখন এনার্জি ডায়াগ্রামের মাধ্যমে দেখব। সেটা কেমনে দেখো। আর এটা যে আঁকাইতেছি, এটা আঁকাবা, এখানে সাইডে দিয়ে দেখা দিবা যে আমাদের যে অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড, সেটা ডিরেকশন কি ওটা দেখা দিবা। অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশন এই দিক বরাবর, এই যে অ্যাপ্লাইড ম্যাগনেটিক দিক এই দিক বরাবর। তাহলে চিত্রগুলো কি এরকম হবে, বুঝছো? এটা কিন্তু মাছ দেখা দিতে হবে, মাছ দেখা দিতে হবে। তারপর আসো, এই জিনিসগুলো আমরা এনার্জি ডায়াগ্রামের মাধ্যমে বুঝবো। ধরো এই দিক বরাবর এনার্জি, এদিক, এটা আমি নীল কালি দিয়ে দেখাই দিই। এই দিক বরাবর আমাদের এনার্জি, মানে ওয়াই অক্ষ বরাবর এনার্জি। দেন তোমার কি আসছিল? ফ্রি নিউক্লিয়াস। মাঝখানে আমরা কি দেখাবো? ফ্রি নিউক্লিয়াস। এই যে ফ্রি নিউক্লিয়াস, প্রিভিয়াস ক্লাস দেখছো। আমি তোমার বললাম যে এই যে স্পিন কর্নার জিরো, স্পিন কর্নার জিরো মানে কি? এই নিউক্লিয়াসের কোনো কি নাই, নিউক্লিয়াসের কোনো ম্যাগনেট নাই, মানে সে ম্যাগনেটের মতো বিহেভ করে না, তার কোনো ম্যাগনেটিক ফিল্ড নাই। তাহলে সে কি ম্যাগনেটিক, অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড যখন তুমি দিবা, তার সাথে ইন্টারেক্ট করবে? করবে না। অর্থাৎ এর এনার্জি এরকমই থাকবে, নীল কালি দিয়ে। তারপর আমি তোমার বুঝিয়ে দিলাম, যখন অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড দিবা, তারপর সে এই লাইনেই থাকবে, এতটুকু যাতে মনে থাকে। এরপর আসো এনার্জি ডায়াগ্রাম। যখন তোমার ইয়া ছিল ফ্রি, ফ্রি নিউক্লিয়াস, এতটুকু এনার্জি ছিল এই পরিমাণ। যখন তুমি ম্যাগনেটিক ফিল্ড দিবা, এনার্জি কে যাবে? একদম কমে গেল। এরকম ডায়াগ্রাম হইলো এক। আরেকটা পসিবল ডিরেকশন কি? এই যে একটা ওরিয়েন্টেশন অ্যালাইন, আরেকটা অপোজিট, আর দুইটা। যখন আমাদের ম্যাগনেটটা নিউক্লিয়াসের এরকম থাকবে, মানে অ্যালাইন থাকবে, তখন এনার্জি এরকম। আর যখন অপোজিট চলে যাবে, মানে যে একদম এটা, তখন এনার্জি এরকম, মানে হাই এনার্জি। এই যে হাই এনার্জি। লো এনার্জি কখন? যে অ্যালাইনে, যে অ্যালাইন। ওই যে দেখো অ্যাপ্লাইড ম্যাগনেটিক ডিরেকশন এই দিকে, আর এটাও কি এই দিকে। তার মানে এই যে এইটা, এইটা, আর এটা ওই ওরিয়েন্টেশন, এই ওরিয়েন্টেশন। এটাকে আমরা বলবো, ডিনোট করবো। দেখো সবসময় লোটা ডিনোট করা হয় প্লাস দিয়ে, প্লাস দিয়ে, আর হাইটাকে বলা হয় মাইনাস দিয়ে। বুঝছো? তাহলে কোন কোন পর্যন্ত একদম মানে প্লাস থাকে? এই পর্যন্ত প্লাস, প্লাস, এটা একটা প্লাস, এটা তুমি আরেকটা প্লাস দাও, এটা তারপর কি জিরো, এরপর মাইনাস, তুমি আরেকটা মাইনাস দাও, এইভাবে দাও, প্লাস, প্লাস, জিরো, মাইনাস, মাইনাস। বুঝছো? যেটা হচ্ছে হাই, হাই লো এনার্জি স্টেট, সেটা প্লাস দ্বারা ইউনিট করা হয়। তাহলে প্লাস সব থেকে হাই, তাহলে ডাবল প্লাস দিলাম ধরো। এরপর এটাও কি হাইয়ের মধ্যেই আছে, তাই প্লাস। এটা কি রেফারেন্স, মানে একদমই কি পক্ষে আসতেছে হাইয়ের দিকে। সরি লো এনার্জি, লোগুলো প্লাস দিয়ে ডিনোট করা হয়, লোগুলো প্লাস দিয়ে ডিনোট করা হয়। তাহলে ডাবল প্লাস মানে কি বুঝলাম? এটা একদম লো এনার্জি, প্লাস এখনও আছে কিন্তু প্লাস একটু কমছে, তার মানে এটা কি হাইয়ের দিকে যেতেছে। তারপরে এটা কি জিরো, এরপর একদমই যে দেখো এগেনস্টে আসতেছে, তারপর মাইনাস, হাই এনার্জি, একদম এগেনস্টে চলে গেছে, ডাবল মাইনাস, একদম হাই এনার্জি স্টেট। বুঝছো? এটা কি অ্যালাইন, তাহলে লো এনার্জি স্টেট। লো মানে কি প্লাস, প্লাস কত দিবা? এই যে আয়ের মান অনুযায়ী, আই কি প্লাস হাফ, আর অপোজিট মাইনাস, কি কত দিবা? ই অনুযায়ী এটা। তার মানে এই ঘর, এই স্টেট থেকে এই স্টেটে যাওয়া মানে কি রেজোনেন্স, রেজোনেন্স ঘটবে। রেজোনেন্স ঘটার জন্য কয়টা এনার্জি স্টেট থাকতে হবে? অ্যাটলিস্ট দুইটা, একটা যে লো আর একটা হাই। এই যে লো, এই যে হাই। বাট দেখো স্পিন কোয়ান্টামটা যখন জিরো হয়ে যায়, তখন এনার্জি স্টেট কয়টা থাকে? একটাই থাকে। তাহলে এইখানে যদি এই যে নিউক্লিয়াসটা ওরিয়েন্টেশন করতেছে, সে এই ওরিয়েন্টেশন থেকে আর কোন ওরিয়েন্টেশন যাবে? আর কোন স্টেডি নাই, অর্থাৎ রেজোনেন্সই ঘটবে না। তার মানে সে এনএমআর, নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স, এন নিউক্লিয়ার ম্যাগনেটিক ক্যারেক্টার থাকতে হবে নিউক্লিয়াসের, এবং রেজোনেন্স হতে হবে, তাহলে তো এনএমআর অ্যাক্টিভ। যখন স্পিন কোয়ান্টাম জিরো হয়ে যায়, তখন তার মধ্যে কোনো ম্যাগনেটিক ফিল্ড থাকে না, সে ম্যাগনেটের মতো বিহেভ করে না নিউক্লিয়াসটা, এবং অ্যাট দ্য সেম টাইম তার মধ্যে কোনো রেজোনেন্সও নাই, তাই এনএমআর ইনঅ্যাক্টিভ। বুঝছো? তারপরটা আসো 4, 4টা ওরিয়েন্টেশন। এই আমাদের এনার্জি। তারপর আমরা, এটা হচ্ছে ফ্রি নিউক্লিয়াস। তারপরে কয়টা ধাপ হইতে পারে দেখো। একদম যখন এটা লো, এটা কি বোঝায়? লো, দেখো যে লো দিলাম, লো, লো। তারপর কি এটাও লো, আর একটু কমাইলাম, কিন্তু বাড়তেছে, হাই দিকে যাইতেছে। এরপর কি
এই যে দেখো তো কোনটা নাই, এই যে মাঝখানেটা নাই, রেফারেন্সটা নাই। রেফারেন্স হইলে কি, যে জিরো। রেফারেন্স যদি হইতো এই যে এইটা হইলে কি, এই দিক বরাবর ওরিয়েন্টেশন থাকলে একদম যেমন আছে তেমনই, যেমন তেমন, কিন্তু ওই বরাবর নাই। তার মানে এখন একটু বাড়বে, বাড়লো আর একটু বাড়লো। বুঝছো? আশা করি বুঝতে পারছো। এটা কোনটা, এই দুইটা বোঝায়, এই যে এই দুইটা বোঝায়, এটা বোঝায় লো, আর এই দুইটা বোঝায় কি, হাই। এই যে লো, এই যে হাই, লো দুইটা, হাই দুইটা। সব থেকে লো কোনটা, এটা। ওইটার বোঝা হচ্ছে এই যে এটা। আমি ম্যাগনেটটা এই করতেছে, ওরিয়েন্টেশন করতেছে। তারপরে কি, এখনো একটু বেঁকবে, দেখো এই যেরকম ছিল একটু বেঁকছে, তাহলে যে একটু বেঁকলো, ওরিয়েন্টেশন। তারপর কি, এটা তো নাই, 3 নাম্বারটা নাই। এই যে 3 নাম্বার মানে কি, এইভাবে থাকবে, আছে কিভাবে, তার মানে এটা হচ্ছে যে এরকম। তারপর কি, একদম ওরিয়েন্টেশন। মানে এই ধাপ থেকে ধাপে ধাপে ওরিয়েন্টেশন। নিউক্লিয়াস প্রথমে এইভাবে স্পিন করতেছিল, ওরিয়েন্টেশন করতেছিল, তারপর এই ওরিয়েন্টেশন, তারপর এই ওরিয়েন্টেশন, তারপর একদম অপোজিট। মানে ধাপে ধাপে কি হলো, রেজোনেন্স। প্রথমে এখান থেকে এখানে, তারপর এখান থেকে এখানে, তারপর এখান থেকে এখানে ওরিয়েন্টেশন হয়ে গেল, মানে রেজোনেন্স হয়ে গেল। রেজোনেন্স হওয়ার জন্য কি লাগে, এনার্জি থাকতে হয়। নিউট কেমনি করবা, একদম লো মাইনাস, এটাও কি মাইনাস, হাইগুলা প্লাস প্লাস। মান কত দিবা, এই যে মান অনুযায়ী একদম লোটা দিবা মাইনাস, না লোটা হচ্ছে প্লাস, প্লাস প্লাস, আর হাইটা মাইনাস। লোটা এটার মান দিবা, হাইটাও এই মানটা দিবা 3/2। মাঝখানে কত দিবা, এক করে ব্যবধান দিবা। বুঝে বলছিলাম, দুইটা প্লাস একটা প্লাস, জিরো একটা মাইনাস, দুইটা মাইনাস, এক করে বাড়তেছে। তাহলে প্লাস হাফ, এক কমাও, তাহলে কি হবে, হাফ, তাই না? এটা কি তাই হয়? ঠিক আছে, আমার ধারণা ঠিক আছে। হাফ মাইনাস হাফ মাইনাস 3/2, বুঝতে পারছো? তারপরে এক হইলে অর্ডিনেশন 3টা। এই আমাদের ফ্রি নিউক্লিয়াস, মানে এনার্জি ডায়াগ্রাম। এটা হচ্ছে আমাদের ফ্রি নিউক্লিয়াস। তারপর যখন অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড দিবা, তখন কয়টা অরিয়েন্টেশন হয়ে যাবে, 3টা থাকবে। এক লো চলে গেল। তারপর দেখো এই যে এই লাইন আছে, ওই যে রেফারেন্স, ওই যে রেফারেন্স। রেফারেন্স থাকলে কি হয়, একদম সোজা, যেমন কা তেমন। তো যেমন কা তেমন দিলাম, আর একদম অপোজিট, তাহলে এনার্জি একদম বেড়ে গেল। নিউট করবো কেমনে, এটা প্লাস, এটা কি জিরো, এটা মাইনাস, কত 1, তাহলে যে 1, এটা 1, তাহলে এক করে ব্যবধান 1 0 1 1 0 -1 +1 0 -1, তারপর 5টা, পরেরটা 5টা। তাহলে এখানে ওরিয়েন্টেশন কেমন হবে সেটা দেখে দিই। প্রথমে ছিল একদম অপোজিট, তারপর একদম বেঁকে গেল, মানে একদম যে রেফারেন্সের মতো হয়ে গেল। তারপর কি হলো, উল্টো চলে গেল। এভাবে রেজোনেন্স থাকে, এইখান থেকে এখানে, দেন এখান থেকে এখানে ওরিয়েন্টেশন, মানে রেজোনেন্স। তারপর 5 নাম্বার, এই যে ফ্রি নিউক্লিয়াস। তার 5টা ধাপ। 5টা ধাপ কি, 1 2 3 4 5। সবার লাস্টের মান কত, এই যে 2 আছে, তার মানে কিটা +2 +1 0 -1 -2। বুঝছো? আশা করি এত আলোচনা এটা বুঝতে পারছো। এইভাবে ছিল, তারপরে এরকম হইলো, তারপরে এরকম হইলো, এরপর এরকম হইলো, তারপরে একদম উল্টে গেল। ধাপে ধাপে কী করে, রেজোনেন্স ঘটে। এইখান থেকে এখানে, এখানে, এইখান থেকে এখানে, এইখান থেকে এখানে, যা মানে কি রেজোনেন্স, কিন্তু সেটা ধাপে ধাপে ঘটে। আশা করি তুমি বুঝতে পারছো। ওকে, এই হচ্ছে ওভারঅল। তাহলে NMR একটিভ হওয়ার জন্য কি, NMR একটিভ শর্ত কি, NMR একটিভ শর্ত হচ্ছে এই যে স্পিন কোয়ার্টার নাম্বার শূন্য হয়ে যাবে না। তাহলে NMR শর্ত, দুইটা শর্ত লেখো। কন্ডিশন NMR অ্যাক্টিভ হওয়ার জন্য, NMR অ্যাক্টিভিটি। এই আলোচনা থেকে যা বুঝলা, 1 নাম্বার স্পিন কোয়ান্টাম নাম্বার অফ নিউক্লিয়াস, সেটা কি, আই এর মান নট ইকুয়াল টু 0, 0 হওয়া যাবে না। 2 নাম্বার, যদি 0 হওয়া যাবে না, 0 না হলে কি হবে, নিউক্লিয়ার, এটা নিউক্লিয়ার ম্যাগনেটিক মোমেন্ট, অর্থাৎ ম্যাগনেটিক মোমেন্ট, মানে এটা হইলেই হয়, কিন্তু আর একটু বাড়তে জন্য আমি লিখে দিলাম ম্যাগনেটিক মোমেন্ট, নিউক্লিয়ার ম্যাগনেটিক
মুভমেন্ট মানে এটা কি হয়ে যাবে না, জিরো হয়ে যাবে না। এ জিরো হয়ে গেলে ও জিরো হয়ে যাবে, একই কথা। এ জিরো না হলে ও জিরো হবে না। এই ঘটনা হলে কী হবে, যদি আয়ের মান জিরো না হয় তাহলে এই ম্যাগনেটিক মোমেন্ট সেটাও জিরো হবে না। তার মানে কি, ওরিয়েন্টেশন একাধিক থাকবে, অর্থাৎ এই স্পিনিং নিউক্লিটা, স্পিনিং নিউক্লি, এই স্পিনিং নিউক্লিটা কী করে, কন্টেইনিং ধারণ করে ভেরিয়াস স্পিন স্টেট, একাধিক স্পিন স্টেট কী করে ধারণ করে। আর একাধিক স্পিন স্টেট থাকলে কী হবে, রেজোনেন্স হবে। রেজোনেন্স হবে, রেজোনেন্স হওয়া মানে কি, সে এনএমআর অ্যাক্টিভ হবে, এনএমআর অ্যাক্টিভ। আশা করি তুমি বুঝতে পারছো। তো এই যে 5 নম্বর উদাহরণটা হচ্ছে তোমার, এখান থেকে আমি একটু দেখাই দিই, আমার এখানে কি আছে, একটু দেখাই দিই। এটার উদাহরণ 35, এটার উদাহরণ হচ্ছে 35 ক্লোরিন, 17। এটা হচ্ছে এই উদাহরণ। 3 নম্বর উদাহরণ কি আছে, 3 নম্বর উদাহরণ, এটা হচ্ছে এইটা হাইড্রোজেন 21, এটা হচ্ছে 3 নম্বর উদাহরণ। 4 নম্বর উদাহরণ এখানে আমি দিই নেই, ওটা লাগবে না। তো এই দুটো উদাহরণ মনে রাখো। এই যে যখন 3 হবে তখন এটার জন্য কেন হবে তুমি বুঝতে পারতেছো। এই যে 2 আর 1 হলে তখন স্পিন কোয়ান্টাম নিউক্লিয়াসের কত হয়, 1 হয়। কেমনি হয় আমি একটু আগে দেখে আসছি, এটার জন্য। আর এটা একটু মনে রাখবা, 35 ভরবিষ্ট যে ক্লোরিন আইসোটোপ আছে তার জন্য স্পিন কোয়ান্টামের নাম্বারের মান হচ্ছে 2, আর এটার জন্য কত 1। এটা কেমনি বের করতে হবে, এটা মানে আমি বের করে দেখছি। আর এটা কি তোমার প্রশ্ন আসলে দেয়াই থাকবে। এই হচ্ছে তোমার কথাবার্তা। এই পর্বের আলোচনা এই পর্যন্তই। আশা করি তুমি বুঝতে পারছো। ভিডিওগুলো তোমার যদি উপকার থাকে অবশ্যই ভিডিওগুলো তোমার যে ক্লাসমেটগুলো আছে তাদের সাথেও শেয়ার করো, তাদেরকেও জানাও। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করিও। সামনে তোমাদের জন্য আরও আমি অনার্স লেভেলের কন্টেন্ট আনবো। এনএমআর মানে এই জার্নিটা অনেক বড়। তো দেখো মানে এক এনএমআরের উপর আমার কমপক্ষে আমি যদি সব ফুল মানে প্রোটন এনএমআর, নট ফুল এনএমআর, প্রোটন এনএমআর যদি আমি কমপ্লিট করতে চাই, কম করে হলেও আমার ধরো আমার এই মুহূর্তে যেটা মনে পড়তেছে কম করে হলেও 25 থেকে 30টা ভিডিও হয়ে যাবে। মাত্র তো হইলো 3টা, মানে আমি 3টা কমপ্লিট করলাম। তো যদি তোমাদের থেকে রেসপন্স না পাই ওই ক্ষেত্রে তো কিন্তু আমার এই দীর্ঘ একটা জার্নিতে মানে পার্টিসিপেট করা সেটা আগ্রহটা থাকবে না, তাই না? তো ওই আগ্রহ যেন থাকে তার জন্য তোমরা কী করো, একটু কমেন্ট করিও যে তোমরা সামনে আরও ভিডিও চাও কি না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করিও, ফ্রেন্ডদের সাথে এই চ্যানেলটা শেয়ার করিও। ওকে, আসসালামু আলাইকুম।